হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত। তোমাদেরকে আজকে মহাভারতটা আলোচনা করব। মহাভারতের মহাভারতের এপিক, কবি পরিচিতি, বিষয়বস্তু এবং মহাভারতের স্তর বিভাগ, তার মহাভারতের রচনাকার এবং সমাজ জীবনে মহাভারতের প্রভাব ও সাহিত্যে তার প্রভাব, এটা আলোচনা করব। ঠিক আছে, শুরু করছি। প্রথমে এপিক। ভরতবংশীয়গণের মহাযুদ্ধের বিরাট কাহিনীর নাম মহাভারত। কিন্তু এর ছত্রছায়ায় শত শত কাহিনী, উপাখ্যান, উপদেশ, অনুশাসন প্রভৃতিও স্থান লাভ করেছে। পাশ্চাত্য পণ্ডিত ভিন্টারনিত কি বলেছেন না, এ হোল লিটারেচার, অর্থাৎ একটি সামগ্রিক সাহিত্য। এই মহাকাব্যটি ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা ও আধ্যাত্ম চেতনার সমগ্রতায় পূর্ণ হয়ে উঠেছে। মহাভারত মহাকাব্যটি অপর কয়েকটি নামেও পরিচিত। সেগুলি হলো জয় মহাকাব্য বা শতসহস্রী সংহিতা বা ভারত সংহিতা। ভিন্ন ভিন্ন নাম সত্ত্বেও এটিকে একটি বিশেষ সংজ্ঞায় সীমাবদ্ধ করা যায় না। ভারতভূমিতে প্রচলিত সমস্ত জ্ঞানবিজ্ঞান, সমস্ত ভাবনা, সাধনা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষে সমস্ত তত্ত্ব, নীতি ও বিধিবিধান, অজস্র ইতিহাস, পুরাণ, কিংবদন্তি, উপাখ্যান, উপকথা, জীবনের নানা দ্বন্দ্ব, সংঘাত, এমনকি বিচিত্র মননধারা সর্বাঙ্গীন সমাবেশ মহাভারতে ঘটেছে। তাই একে পঞ্চম বেদও বলা হয় বলে অভিহিত করা হয়। এই ভারত সংহিতার অনুরক্ত শ্রীমদ্ ভাগবত গীতা জ্ঞান, কর্ম, ভক্তির অপূর্ব সংযম তীর্থ আমরা জানি। তাই এইটি সম্পর্কে বৈশম্পায়ন বলেছেন কি না, ধর্মে চার্থে চ কামে চ মুখ্যে চ ভরৎসর্ভ যদি হাস্তি তদ্দনস্ত্র জন্যে হাস্তি ন তৎ কচ্চিৎ। কোনো জাতির পরিচয় নিহিত থাকে তার সভ্যতা, সংস্কৃতি ও চিন্তাধারার মধ্যে। সেই সভ্যতা, সংস্কৃতির প্রতিফলন ঘটে সাহিত্যে। সেদিক দিয়ে বিচার করলে মহাভারত ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও চিন্তাধারার অমূল্য একটা আকর। এরপর কবি পরিচিতি জানব মহাভারতের। মহাভারতের রচয়িতা বেদব্যাস, পরাশমুনির পুত্র, মাতা সত্যবতী, এবং যমুনার দ্বীপে তার জন্ম হয়। বেদব্যাসের তিনি বেদকে বিভাগ করেন, তাই তার নাম হলেন বেদব্যাস। 3 বছর ধরে মহাভারত রচনা করেছিলেন। এই সব বিবরণ মহাভারতের আদি পর্বে দৃষ্ট হয়। এরপর বিষয়বস্তু। মহাভারতে 18টি পর্ব আছে। সেগুলি হলো আদি, সভা, বন, বিরাট, উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, সৌতিক, স্ত্রী, শান্তি, অনুশাসন এবং আশ্রমেধিক বা আশ্রবাসিক, মৌসল, মহাপ্রাস্থনিক ও স্বর্গারোহণ। মহাভারতের একটি পরিশিষ্ট বা খিল অংশ আছে, তার নাম হরিবংশ। এর শ্লোক সংখ্যা কম বেশি 16,000। মহাভারতের কিছু গদ্য অংশ আছে, তার নাম হরিবংশ। এর শ্লোক সংখ্যা কম বেশি 16,000। মহাভারতে কিছু গদ্য অংশ আছে। এরপর 1 নম্বর আদিপর্ব। আদিপর্ব চন্দ্রবংশের ইতিহাস এবং কৌরব ও পাণ্ডবদের উৎপত্তির বিবরণ দৃষ্ট হয়। এছাড়া কর্ণের অপমান, যতুগৃহদাহ, পঞ্চপাণ্ডবের সঙ্গে দ্রৌপদীর বিবাহ এবং খাণ্ডবমন দহন প্রভৃতি উল্লেখ আছে। এটা হচ্ছে আদিপর্ব। এরপর সভাপর্ব। এই পর্বে শকুনির সঙ্গে পাশা খেলায় আমন্ত্রিত যুধিষ্ঠির রাজ্য ভ্রাতা এমনকি দ্রৌপদীকেও পণ রেখে পরাজিত হন। সভা মধ্যে দ্রৌপদীর প্রতি অনুশাসন, নির্যাতন ইত্যাদির উল্লেখ আছে। এছাড়া জরাসন্ধবধ, শিশুপালবধ এবং পাণ্ডব বনের বনগমন ইত্যাদি কাহিনী এখানে বর্ণিত আছে। এরপর বনপর্ব। বনবাসের বিবরণ এবং অর্জুনের দিব্যাস্ত্র সংগ্রহে কাহিনী দৃষ্ট হয়। বনবাসের শেষ বছর তারা বিরাট রাজার সভায় ছদ্মবেশে কাটান। গোধন হরণ করার ছলে কৌরবরা বিরাট রাজ্য আক্রমণ করেন, কিন্তু কৌরবগণ পরাজিত হন এবং পাণ্ডবদের পরিচয় প্রকাশ পায়। এরপর বিরাট পর্ব। বিরাট পর্বে বিরাট রাজা রাজপুরীতে ছদ্মবেশী পাণ্ডবদের অজ্ঞাতবাস ও কীচকবধ বর্ণিত হয়েছে। এরপর উদ্যোগ পর্ব। উদ্যোগ পর্বে বনবাস থেকে ফিরে যুধিষ্ঠির অর্ধরাজ্য গ্রহণের প্রস্তাব দেন। উদ্ধত দুর্যোধন তা অস্বীকার করলে উভয় পক্ষের যুদ্ধের আয়োজন হয় এবং এই হলো উদ্যোগ পর্বের বিবরণ। এরপর ভীষ্ম পর্ব। সেনাপতি ভীষ্মের পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার আগে কৃষ্ণ কর্তৃক অর্জুনের বিশ্বরূপ দর্শন এবং যুদ্ধের দশম দিনে সরসজ্জায় ভীষ্মের শয়ন। এই হলো ভীষ্ম পর্বের যে কাহিনী। এরপর দোন পর্ব। অভিমন্যুবধ এবং জয়দ্রথ বধ, ঘটোৎকচ বধ এবং যুদ্ধের 15 দিনে
ধৃষ্ট দুম্নের হাতে দ্রোণাচার্যের মৃত্যু এই পর্বের মূল ঘটনা। এরপর কর্ণ পর্ব। যুদ্ধের ষোড়শ দিনে কর্ণের সেনাপতি পদে বরণ এবং কর্ণের নেতৃত্বে ঘোর যুদ্ধ সংগঠিত হলো এবং সপ্তদশ দিনে কর্ণের রথচক্র বিকল হলে তিনি নিহত হলেন। এরপর শল্য পর্ব। যুদ্ধের অষ্টাদশ দিনে কর্ণের সারথি শল্য যুধিষ্ঠিরের হাতে নিহত হন এবং দুর্যোধনের উরভঙ্গ এই পর্বের ঘটনা। এরপর সৌপ্তিক পর্ব। অশ্বত্থামার হাতে দ্রৌপদীর 5 পুত্রের মৃত্যু এবং দুর্যোধনের মৃত্যু এই পর্বের বিষয়। এরপর স্ত্রী পর্ব। যুদ্ধের অবসানে স্ত্রী পর্বে শ্মশানভূমিতে ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী এবং অন্যান্য স্ত্রীগণের করুণ বিলাপ শ্রুত হয়। শোকসন্তপ্ত যুধিষ্ঠিরের সান্ত্বনার জন্য ব্যাসদেবের উপস্থিতিতে ভীষ্মের সরসজ্জাকালীন উপদেশের কথা শোনানো হয়। এরপর শান্তি পর্ব। হস্তিনাপুরে যুধিষ্ঠিরের অভিষেক ও রাজ্যপালন এই পর্বের মূল কাহিনী। অনুশাসন পর্ব। রাজধর্ম, আপাত ধর্ম, মুখ্য ধর্ম বিষয়ে যুধিষ্ঠিরের প্রতি ভীষ্মের যে উপদেশ বর্ণনা। এরপর অশ্বমেধিক পর্ব। যুধিষ্ঠিরের অশ্বমেধযজ্ঞ এই পর্বের মূল বিষয়বস্তু। আর হচ্ছে 15 নম্বর কি না আশ্রমবাসিক পর্ব। আশ্রমবাসিক পর্বে কি আছে না গান্ধারী সহ ধৃতরাষ্ট্রের বনগমন এর বিষয়বস্তু। আর মৌসল পর্বে কি আছে না যদুবংশ ধ্বংস এর আলোচ্য বিষয়। আর আছে মহাপ্রাস্থনিক পর্ব। দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডবের মহাপ্রস্থানের বিবরণ। আর আছে স্বর্গারোহণ পর্ব। স্বর্গের পথে যুধিষ্ঠির ব্যতীত সকলের মৃত্যু এবং পরে স্বর্গে যুধিষ্ঠিরের সঙ্গে সকলের মিলন এই পর্বের তোমাদের হচ্ছে মূল বিষয়বস্তু। এরপর আলোচনা করছি মহাভারতের যে স্তর বিভাগ। মহাভারত বর্তমান আকারে পরিগণতি লাভ করেছে 3 শ্রেণীর রচনায় 3টি স্তরের মধ্য দিয়ে। সেই 3টি স্তরের নাম হলো সৌত রচনা, ব্রাহ্মণ্য রচনা এবং সমনগণের রচনা। সৌত রচনা কি না এই স্তরটি সৌত রচনা কি সীমাবদ্ধ ছিল। প্রাচীন ভারতের রাজন্যবর্গের ইতিহাস সূত্র সম্প্রদায় কর্তৃক যথাসম্ভব রক্ষিত এবং কাব্যকারে গ্রথিত হয়েছে। সৌত রচনার প্রথম পর্যায়ে শুধুমাত্র কুরু, পাণ্ডব এবং পাঞ্চালদের যুদ্ধ বিগ্রহের কাহিনী বিধৃত হয়েছিল। প্রকৃতিগতভাবে সেটি ছিল মূল মহাভারত, যার শোক সংখ্যা প্রায় 8800। সৌত রচনার দ্বিতীয় পর্যায়ে মূল কাহিনীর সঙ্গে আরও অনেক সৌত কাব্য যুক্ত হয়ে মহাভারতের কাব্যরসের বৈচিত্র্য ও বিষয়গৌরব বিশেষ উজ্জ্বলতর হয়েছে। এর রচনাকাল আনুমানিক 700 থেকে 500 খ্রিস্টপূর্ব। আর ব্রাহ্মণ রচনা কি আছে না দ্বিতীয় স্তর থেকে এই গ্রন্থের কলেবর বৃদ্ধি পেয়েছে। ব্রাহ্মণ ধর্মের মহিমার সঙ্গে দেবগণের গল্প, সৃষ্টি স্থিতি ধ্বংসের কাহিনী, সমুদ্র মন্থনের কাহিনী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রাধান্য কীর্তন এতে দৃষ্ট হয়। এর শ্লোক সংখ্যা 24,000। এটি ভারত সংহিতা নামে খ্যাত। রচনাকাল আনুমানিক 500 থেকে 200 খ্রিস্টপূর্ব। এবং শ্রমগণের রচনা হচ্ছে কি তৃতীয় স্তরে বৌদ্ধ ভিক্ষু ও শ্রমণদের রচনা স্থান পেয়েছে। অহিংসা, ব্রহ্মচর্য, মুখ্যনীতি উপদেশ এই স্তরটিকে সমৃদ্ধ করেছে, তাই এর নাম মহাভারত। এর রচনাকাল আনুমানিক 200 থেকে 350 খ্রিস্টাব্দ। এরপর আলোচনা করছি যে মহাভারতের রচনাকাল। মহাভারতের রচনাকাল আলোচনা করছি, তারপর সমাজ জীবনে মহাভারতের প্রভাবটা আলোচনা করব। মহাভারতের রচনাকালটা কি না আমরা জানি প্রথমত কুরুপাণ্ডবের যুদ্ধের ঐতিহাসিক কাহিনীটি খ্রিস্টপূর্ব 10ম শতক বা তারও আগে লোকসমাজে প্রচলিত ছিল। এই তথ্য প্রমাণিত যজুর্বেদের সাক্ষী। মহাভারতের পরবর্তীকালে যেসব ক্ষত্রিয় বীরের কাহিনী সংযুক্ত হয়েছে তারা সকলেই প্রাগৈতিহাসিক যুগের মানুষ। সেই পরিপ্রেক্ষিতেই অনুমোদিত হয় মহাভারত বর্ণিত রাজন্যবর্গের ইতিহাসমূলক খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের আগেই গ্রথিত হয়েছিল। 2 নম্বর কি না খ্রিস্টীয় 4র্থ 5ম শতকের কতগুলি ভূমিদান তাম্রশাসনের লক্ষ্য শ্লোকাত্মক মহাভারতের উল্লেখ দেখা যায়। তাই সেই প্রকৃতিতে মহাভারতকে কিছুতেই 4র্থ 5ম শতকের পরবর্তী রচনা বলে কিন্তু গণ্য করা যায় না। 3 নম্বর কি না যজুর্বেদের কঠোর সংহিতায় কুরুরাজ ধৃতরাষ্ট্রের নাম পাওয়া যায়। মহাভারতের নাম পাওয়া গেছে আশ্রয়ন গৃহ্যসূত্রেও। বোধায়ন ধর্মসূত্রে মহাভারতের যজাতি উপাখ্যানে একটি শ্লোক পাওয়া গেছে। এদিক থেকে বিচার করলে মনে হয় যে মহাভারত খ্রিস্টপূর্ব 5ম শতকের মধ্যে মূলরূপ পরিণত হয়। 4 নম্বর কি না ডক্টর বুরারের মতে পাণিনির অষ্টাধ্যায়ীতে মহাভারতের উল্লেখ আছে। পাণিনি খ্রিস্টপূর্ব 5ম শতকের বৈয়াকরণ ছিলেন।
আর 5 নম্বর কি না, যবন ও বৌদ্ধগণের উল্লেখ থেকে গবেষকগণ মনে করেন বৌদ্ধ ধর্ম প্রচারের পর এবং আলেকজান্ডারের ভারত আক্রমণের পরও মহাভারত রচনা অব্যাহত ছিল। 6 নম্বর কি না, মহাভারতে ব্রহ্মার সঙ্গে শিব ও বিষ্ণুর মাহাত্ম্য কীর্তন দেখা যায়। মেঘাস্তিনিসের বিবরণ থেকে জানা যায় কি না, খ্রিস্টপূর্ব 3য় শতকে হিন্দু সমাজে শিব ও বিষ্ণুর প্রাধান্য ছিল। তাই বলা যায় এই রচনা খ্রিস্টপূর্ব 3য় শতকের আগেই রচিত হয়েছিল। এটা হচ্ছে তোমাদের জানতে পারলাম যে মহাভারতের রচনাকাল। এরপর আমি জানবো যে সমাজ জীবনে মহাভারতের প্রভাব ঠিক কতটা বা কতখানি। রামায়ণের মতো মহাভারত ভারতীয়দের অত্যন্ত জনপ্রিয় একটি কাব্য। দীর্ঘদিন ধরে মহাভারত ভারতীয় জীবনে বিশেষ প্রভাব বিস্তার করে আছে। বলা যায় মহাভারত সেই সুদূর ইতিহাসের রত্নভাণ্ডার, ভারতের জীবনবেদ তথা ভারত আত্মার মর্মবাণী। ভীষ্মের আত্মত্যাগ, কর্ণের দানশীলতা, যুধিষ্ঠিরের সত্যনিষ্ঠা এবং পাণ্ডবদের জ্যেষ্ঠের প্রতি আনুগত্য, দ্রৌপদীর তেজস্বিতা, বিদুরের ন্যায়পরায়ণতা এবং আরও বিভিন্ন নীতিগর্ভ কাহিনী, বীরগাথা ভারতীয় সমাজে উপাদানরূপে গৃহীত হয়েছে। এইসব গাথা কাহিনী ভারতবাসীর নৈতিক চরিত্র গঠনে বিশেষ সহায়তা করেছে। সর্বপূজ্য ভগবান শ্রীকৃষ্ণের কর্মমন্ত্র আমাদের কর্ম ও ভাবজীবনে শাশ্বত প্রভাব বিস্তার করিয়াছে। তাই বলা যায় মহাভারত শুধু সমাজ জীবনেই নয়, ধর্ম ও কর্মজীবনেও ভারতীয়দের উপর প্রভাব বিস্তার করে। মহাভারত আমাদের পঞ্চম বেদ। একসময় ভারতীয়দের নারী ও শূদ্র জাতির বেদপাঠ নিষিদ্ধ ছিল, কিন্তু এই পঞ্চম বেদ অর্থাৎ মহাভারত জাতি ধর্ম নির্বিশেষে সকলের ছিল। এটি ভারতবর্ষের মানব সংস্কৃতির অনন্ত উৎস। তাই এ প্রবচন যে যদিহাস্তি তদনত্র জন্যহাস্তি ন তৎ কচ্চিৎ, ব্রাহ্মণ্য ধর্মের তথ্য ও তত্ত্ব, আত্মত্যাগ, মোক্ষ ধর্ম, লৌকিক নীতি উপদেশ, এছাড়াও সমাজনৈতিক, রাষ্ট্রনৈতিক ও ধর্মনৈতিক উচ্চ চিন্তার বিবিধ পরিচয় মহাভারতে রয়েছে। শ্রীমদ্ভগবদ্গীতার 700 শ্লোকে বিধৃত আছে ভারতীয় আধ্যাত্মবাদের অন্তর্নিহিত তত্ত্ব। দেশ ও কালের গণ্ডি অতিক্রম করে সীতা সর্বত্র বিশ্ব মানবের সামগ্রী হয়ে উঠেছে। সীতা জ্ঞানযোগ্য ভক্তির অপূর্ব সমন্বয় ঘটেছে গীতায়। শুধুমাত্র ভারতবর্ষের এর প্রভাব সীমাবদ্ধ থাকেনি, বহির্ভারতেও এর প্রভাব ছিল। একসময় শ্যাম, জব ও বলিদ্বীপে রামায়ণ মহাভারত শ্রদ্ধার সঙ্গে পঠিত হতো। বাংলায় সাধারণ জনজীবনে মহাভারতেরও বিশেষ অবদান আছে। তাই এই মহাকাব্যের কাহিনী ও চরিত্রগুলি থেকে বহু প্রবাদ বাক্যের সৃষ্টি হয়েছে, যেমন ভীষ্মের প্রতিজ্ঞা, বিদুরের খুদ, ধর্মপুত্র, যুধিষ্ঠির, দাতাকর্ণ, শকুনি মামা, কৃষ্ণের কলকাঠি ইত্যাদি। অতএব সমাজ জীবনে এর প্রভাব কিন্তু অনস্বীকার্য আমরা বলতে পারি। এরপর আলোচনা করব যে সাহিত্যে মহাভারতের প্রভাব ঠিক কতটা। আমরা জানি যে সংস্কৃত সাহিত্যের উর্বর ক্ষেত্রেও মহাভারতের প্রেরণার প্রভাব অপরিসীম। প্রাক কালিদাস যুগের নাট্যকার ভাস, দ্যুতবাক্যম, কর্ণভারম এবং দুধঘটকচথ, মধ্যম, ব্যাগম ও উরুভঙ্গম এই 5টি একাঙ্ক নাটক এবং পঞ্চরাত্রম নামে 3 অঙ্কের আরও একটি নাটক মহাভারতের কাহিনী অবলম্বনে রচনা করেছিলেন। কালিদাস তার অভিজ্ঞান শকুন্তলা নাটকের উপাদান মহাভারত থেকে গ্রহণ করে নিজস্ব প্রতিভার আলোকে সর্বোত্তম নাটকরূপে পরিচয় দিয়েছিলেন। তার বিক্রমোর্বশীয়ম নাটকটিও মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত। মহাকবি ভার্মি কিরাতার্জুনীয় মহাকাব্যে মাঘ, তার শিশু পালবধ কাব্যে শ্রীহর্ষ, তার নৈষধচরিত এবং ভট্টনারায়ণ বেণীসংহার ও রাজশেখর বালভারত নাটকে মহাভারতের আখ্যান নামা থেকে তথ্য সংগ্রহ করেছিলেন। এছাড়া কবিরাজ কবি রাঘব পাণ্ডবীয় এবং প্রসিদ্ধ কবি ক্ষেমেন্দ্রের ভারতমঞ্জুরি, অমরচন্দ্রের বালভারত এবং দেবপ্রভসূরির পাণ্ডব চরিত্র এবং শুভচন্দ্র নামক কবির পাণ্ডব পুরাণ এবং ত্রিবিক্রম ভট্টের নরচম্পু ইত্যাদি কাব্যে মহাভারতের প্রভাব পরিলক্ষিত হয়। রামায়ণের মতো মহাভারতের অমৃতধারাও ভারতীয় কবি মানুষের অন্তর্প্রকৃতিকে চির অভিষিক্ত করেছে। শুধুমাত্র সংস্কৃত সাহিত্যেই নয়, নানা দেশের অনুবাদ সাহিত্যেও মহাভারতের প্রভাব সুস্পষ্ট। বাংলায় কাশিরাম দাসের মহাভারত আক্ষরিক অনুবাদ নয়, তবুও বাঙালির মধ্যযুগীয় সংস্কারের প্রতিনিধি কাশিদাসীয় মহাভারত কোথাও না কোথাও মূল মহাভারতের রস ও ধ্বনিঝঙ্কার অব্যাহত রাখতে চেষ্টা করেছে। তাই মধুসূদন জানিয়েছিলেন, শ্রদ্ধা নিয়ে বলেছিলেন,
মহাভারতের কথা অমৃত সমান, হে কাশী কবিজ দলে তুমি পুণ্যবান। কবি মধুসূদনের বীরাঙ্গনা শর্মিষ্ঠা, হেমচন্দ্রের বৃত্ত সংহার, গিরিশচন্দ্র ঘোষের পাণ্ডব গৌরব, পাণ্ডবের অজ্ঞাতবাস এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা, গান্ধারী আবেদন, কর্ণকুন্তি সংবাদ প্রভৃতি বাংলা ভাষার কাব্য রচনার মহাভারতের দ্যুতি বিচ্ছুরিত হতে দেখা যায়। ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের কাছ থেকে যুগে যুগে প্রাণসত্তার অপরিহার্য শক্তি আরোহণ করেছে। ভারতবর্ষকে জানতে হলে, ভারতবাসীর মানসিকতাকে বুঝতে হলে এবং ভারতবাসীর সংস্কৃতির নিজস্ব মর্ম উপলব্ধি করতে হলে অবশ্যই মহাভারত জানতে হবে। এই মহাকাব্যের মধ্যে আমাদের চিরকালের প্রাণের স্পন্দন অনুভূত হয়, আমরা জানতে পারি। এরপর তোমাদের কয়েকটা টিকা আলোচনা করছি যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা সম্বন্ধে। কি না, ভারতীয় আধ্যাত্মবাদের মনোবাণী এই শ্রীমদ্ ভাগবত গীতা। ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠে মহাভারতের ভীষ্ম পর্বে এটি এক অভিনব উদাত্ত সঙ্গীতে রূপ লাভ করেছে। ভারতীয় নানা দার্শনিক মতবাদের এক অপূর্ব সমন্বয় এখানে পরিলক্ষিত হয়। শাস্ত্র সমুদ্র মথিত হয়ে গীতা অমৃতের উদ্ভব। তাই গীতায় বলা আছে, গীতা সুগীতা কর্তব্যা কিমন্য শাস্ত্র বিস্তরে। গীতাকে বলা হয় উপনিষদ এবং যোগশাস্ত্র। গীতায় যোগ শব্দ একটি বিশেষ অর্থের পরিচায়ক। যোগ কর্মসু কৌশলম, প্রযত্নপূর্বক দক্ষতা অর্জনই যোগের সার কথা। গীতার অধ্যায়গুলিতে মহাযোগেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে মানব জাতিকে কর্মের মন্ত্রে উদ্বোধিত করেছেন। কর্মে ফলাশক্তি বর্জনে কর্মের বন্ধন দূর হয়। বস্তুত ফলাশক্তি সকল অনর্থের মূল, তাই গীতার মর্মবাণী। মা ফলেষু কদাচন, নিষ্কাম কর্ম শেষ পর্যন্ত ব্রহ্ম জ্ঞানে পর্যবসিত হয়। সেই কর্মের ফল ভগবানের সমর্পণ করলে ভক্তিভাব জাগে এবং তার ফল কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় ঘটে। গীতার 18টি অধ্যায় সমন্বিত উপদেশের অন্তিম বাণী হল সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে উপস্থিত আত্মীয় স্বজনকে রণভূমিতে দেখে অর্জুন বিষাদে আচ্ছন্ন হন। তিনি গান্ডীব ত্যাগ করে রথের উপর বসে পড়েন। ক্ষত্রিয় বীর, তিনি তার ক্লীবতার শোভা পায় না। তখন পার্থসারথী শ্রীকৃষ্ণ তাকে মৃদু তিরস্কার করে গীতা শ্লোক উপদেশ দেন। এভাবে গীতামৃতের উদ্ভব হয় এবং সম্প্রদায় অনুসারে গীতার অসংখ্য টিকা, ভাষ্য, ব্যাখ্যা, বিবৃতি দেখা যায়। শঙ্করাচার্য, রামানুচার্য ও শ্রীধর স্বামী প্রমুখ নানা সম্প্রদায়ের আচার্যগণ টিকা রচনা করেছেন। ভারতবর্ষের ধর্মের ইতিহাসে গীতার অসামান্য প্রভাব দুষ্ট হয়। বালগঙ্গাধর তিলক, শ্রী অরবিন্দ, মহাত্মা গান্ধী প্রভৃতি মনীষীদের আধুনিক ব্যাখ্যাও বিশেষ উল্লেখযোগ্য। হরিবংশ বা হরিবংশ পুরাণ মহাভারতের অংশবিশেষ। 18,000 শ্লোকের নিবন্ধ এই প্রথম অংশটিকে পরিশিষ্ট ক্ষীর অংশ বলা হয়। এই 3টি পর্বে বিভক্ত হরিবংশ পর্ব, বিষ্ণু পর্ব ও ভবিষ্য পর্ব। প্রথমটিতে সৃষ্টি স্থিতি প্রলয়ের কথা প্রসঙ্গে বিষ্ণু বংশে শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্ত এবং দ্বিতীয় অংশটিতে শ্রীকৃষ্ণের জীবন ইতিহাস ও তৃতীয় পর্বে ভবিষ্যৎ কলিযুগের কথা বিবৃত রয়েছে, আমরা জানতে পারি। ঠিক আছে, তোমাদের মহাভারতের এই পর্বটা এখানেই শেষ হলো। তোমাদের পরবর্তী পর্বে তোমাদের আলোচনা করব গল্প সাহিত্যটা। ঠিক আছে, সকলে খুব ভালো থাকবে এবং অডিওটা 2-4 বার শুনলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তোমরা শেয়ার করবে বেশি বেশি করে এবং লাইক কমেন্ট করবে, যারা নতুন সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।